মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছেন তারেক রহমান। বড় জোট করছে বিএনপি, শরিকদের পছন্দের প্রতীকে ভোট করতে দেওয়ার আহ্বান। সন্ত্রাস ঠেকাতে পিআর ভোট দাবি জামায়াতের। বৃহৎ জোটের জন্য আমরা চিন্তা করছি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে যাতে আমরা আগামীতে এই নির্বাচনে বৈতরণী পার হতে পারি। চয়েসটা একটা ক্যান্ডিডেটের থাকতে হবে, সে কি কোন মার্কাই করবে এটা তার নিজস্ব ব্যাপার, ওই রেস্ট্রিকশনের প্রয়োজন নাই। অনেকে এখন বিভিন্ন ধরনের আস্ফালন করছে। আগামী দিনে এরকম জুলুম যদি কেউ করতে চায় তাহলে তাদেরকে একই পরিণত বরণ করতে হবে। জনস্বার্থে বিএনপি সহ যে কোনো দলের সঙ্গে জোট করতে আগ্রহী এনসিপি। নভেম্বরে চূড়ান্ত হতে পারে বাম জোটের রূপরেখা। নির্বাচনের সময়টাতে গিয়েই জোটের বিষয়টাতে আমরা একটা সুনিশ্চিত সিদ্ধান্তে আমরা পৌঁছাতে পারবো। সবাই মিলে আমরা একটা বোঝাপড়াটা কিভাবে তৈরি করা যেতে পারে সেটাকে আমরা এক্সপ্লোর করে দেখার আমরা চেষ্টা করব। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিধিমালায় না থাকায় শাপলা প্রতীক দেবে না ইসি, অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারির ঘোষণা। দাবি আদায় করে এই নির্বাচনে যাওয়ার হুঁশিয়ারি এনসিপির। ড্রোনে নজরদারির পর সিটি ইউনিভার্সিটিতে তাণ্ডব, এসি কম্পিউটার খুলে নেওয়ার অভিযোগ। কাল থেকে 4 নভেম্বর পর্যন্ত ক্লাস পরীক্ষা বন্ধ। জিম্মি দশা থেকে মুক্ত ড্যাফোডিল। ছোট্ট শরীরে 36 বার অপারেশন, অদম্য মনোবলে জীবনে ফিরল আলো। মাইলস্টোন ট্র্যাজেডির 4 মাস পর সুস্থ হয়ে বাবা মায়ের কোলে শিক্ষার্থী নাভিদ। এবং ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ নিয়ে ঘাটে ফিরছে ট্রলার। চাঁদপুর পটুয়াখালীতে সরবরাহ বাড়লেও কমেনি দাম। ঘূর্ণিঝড় মোন্থার প্রভাবে উত্তাল সাগর, বেকার কক্সবাজারের জেলেরা। নির্বাচন সামনে রেখে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছে বিএনপির হাইকমান্ড। ভার্চুয়ালি যুক্ত থাকছেন তারেক রহমান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ আরও জানান, বৃহৎ জোট গঠনের প্রক্রিয়া চলছে। আরেক নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচনী জোটের শরিকদের পছন্দ মতো প্রতীকে ভোট করতে দেওয়া উচিত। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মনোনয়ন নিশ্চিতে সরগরম বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়। প্রায় সব আসনেই একাধিক যোগ্য প্রার্থীদের নিয়ে প্রতিদিনই চলছে বৈঠক, যেখানে ভার্চুয়ালি যুক্ত থাকছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের একাধিক জ্যেষ্ঠ নেতার প্রত্যাশা চলতি অক্টোবরেই চূড়ান্ত হবে প্রার্থী তালিকা। বিএনপির সহযোগী সংগঠন যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতাদের সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। পরে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। আমরা সমগ্র বাংলাদেশে আসন ভিত্তিক সকল যোগ্য প্রার্থীদের, একাধিক যোগ্য প্রার্থীদের সাথে আমরা কথা বলেছি। এটা তারই প্রক্রিয়ার একটি অংশ। আমরা একই মেসেজ দিতে চাই যাতে আমাদের দলের ভিতরে ঐক্য থাকে, যাদের সাথে আমরা যুগপৎ আন্দোলন করেছি এবং অন্যান্য একটা বৃহৎ জোটের জন্য আমরা চিন্তা করছি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে যাতে আমরা আগামীতে এই নির্বাচনে বৈতরণী পার হতে পারি। যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনাজপুরে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, নির্বাচন বানচাল করে স্বৈরাচারী কায়দায় ক্ষমতা দখলের চেষ্টা করছে একটি অপশক্তি। নির্বাচনকে প্রলম্বিত করার কেউ চেষ্টা করবেন না, স্বৈরাচারের পথকে কেউ সুগম করার চেষ্টা করবেন না, এমন কোনো ফাটল তৈরি করবেন না যেই ফাটল দিয়ে স্বৈরাচারের পুনরাবৃত্তি ঘটতে পারে। রাজধানীর একটি হোটেলে অর্থনৈতিক সংস্কার বিষয়ক সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ক্ষমতায় গেলে 31 দফা বাস্তবায়ন করা হবে। আমরা যে জনগণের কাছে ওয়াদা দিয়েছি 31 দফা সংস্কার বাস্তবায়নের বিষয়টা, আমরা সেটা পরিপূর্ণভাবে পালন করব। সেটা ঐক্যমত হলেও করবো, না হলেও করব। জুলাই অভ্যুত্থান পরবর্তী জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে দল মতের ঊর্ধ্বে থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। আমাদের মধ্যে সহনশীলতা থাকতে হবে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। বনানীতে হোটেল সারিনায় কমনওয়েলথের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে ব্রিফ করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সরাসরি যাচ্ছে সেখানে। নির্বাচন কমিশনের ভূমিকাটা নিয়ে আলোচনা হয়েছে, যে আমরা বলেছি নির্বাচন কমিশন অ্যাকচুয়ালি নির্বাচনের সময় নির্বাচন সংশ্লিষ্ট যত বিষয় থাকে নির্বাচন কমিশনের বাইরে কোনো সিদ্ধান্ত হওয়ার কোনো সুযোগ নাই, এবং সেটা আবার ওই যে কেয়ারটেকার গভর্নমেন্টের আদলে
যদি হতে যায়, যেটা ডে টু ডে কাজগুলো করবে সরকার এবং নির্বাচন কমিশনের প্রস্তুত পক্ষে তাদের নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যত সিদ্ধান্ত হবে সবগুলো নির্বাচন কমিশনের আওতার মধ্যে থাকতে হবে। তাদের মতামতের পরিপ্রেক্ষিতে হবে, তাদের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে হবে। আপনারা তো দাবি করছিলেন যে এই সরকারকে তত্ত্বাবধায়কের একটা আদলে করা হয়, কিন্তু সরকার একটা বিবৃতি দেওয়া হয়েছে, তারা বলছে যে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত তারা দৈনন্দিন কাজ রুটিন আউট করে দেবে। তো তত্ত্বাবধায়ক সরকার তো হচ্ছে না এই সরকার, না বিবৃতির মধ্যে দিয়ে সেটা বোঝা না, এটা তো পরিষ্কার। এটা তো আমরা তত্ত্বাবধায়ক সরকারের কথা বলি নাই, তত্ত্বাবধায়ক সরকারের আদলের কথা বলা হচ্ছে এখানে। যে তত্ত্বাবধায়ক সরকার কি জন্য হয়েছিল এটা তো বুঝতে হবে। তত্ত্বাবধায়ক সরকার হয়েছিল, এখানে ট্রাস্ট ডেফিসিট ছিল, বিশ্বাসে আস্থার সংকট ছিল। যদি আজকে আস্থার সংকট সম্বন্ধে সব অনেকগুলো দল, খালি বিএনপি তো না, আস্থার সংকট সম্বন্ধে কিছু সরকারের অভ্যন্তরে কিছু কার্যক্রম, কিছু ব্যক্তির ব্যাপারে আস্থার সংকট সৃষ্টি হয়েছে, এটা বিএনপির একা নয়, এটা বিভিন্ন দল থেকে বলা হয়েছে। যেখানে আস্থার সংকট হবে সেখানে নির্বাচন তো প্রশ্নবিদ্ধ হবে। এই কারণে বলা হচ্ছে কেয়ারটেকার গভর্নমেন্টের আদলে, কেয়ারটেকার গভর্নমেন্টে বলা আছে কিভাবে নির্বাচনটা কন্ডাক্ট করবে, অর্থাৎ তারা ডে টু ডে কাজগুলো করবে। নির্বাচন কমিশনের অনুমতি ব্যতীত নির্বাচন সংশ্লিষ্ট কোনো কার্যক্রম করা যাবে না। এখানে বিশ্বাসযোগ্যতা, স্বচ্ছতার প্রশ্নগুলো উঠে আসছে। তো এই কারণে বলা হচ্ছে কেয়ারটেকার সরকারের আদলে সরকার পরিচালিত না হলে যে আস্থার সংকট সৃষ্টি হচ্ছে বিভিন্ন দল থেকে বলা হচ্ছে, সেটা আরও আগামী দিনে আরও খারাপের দিকে যেতে পারে। এই জন্য কেয়ারটেকার সরকারের আদলে আগামী নির্বাচন পর্যন্ত দেশ পরিচালনা করতে হবে। এটাই তো বললাম, আই অলরেডি সেড দ্যাট। থ্যাংক ইউ। আপনাদের দুদিন যাবত যে বৈঠকটি হচ্ছে গুলশানে, সেই বৈঠকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কি বার্তা দিলেন মূলত? না, বার্তা তো সোজা, যে গণতন্ত্রের জন্য আমরা লড়াই করেছি, গত 15-16 বছর বিএনপির নেতা কর্মীরা ত্যাগ স্বীকার করেছে, আমরা সেই পথে যেগুলোর জন্য আমরা লড়েছি, যেই বিষয়গুলোর জন্য, যেই ভ্যালুর জন্য, যে মূল্যবোধের জন্য, যে গণতান্ত্রিক রাজনৈতিক সাংবিধানিক অধিকারগুলো ফিরে পাওয়ার জন্য যে এত ত্যাগ স্বীকার করেছি, আমাদেরকে সকলকে সেটা মাথায় রাখতে হবে। নেতাকর্মীদেরকে সেটা অনুধাবন করতে হবে, ধারণ করতে হবে, আমাদের আগামীর কার্যক্রমে এটা প্রতিফলিত হবে। এই সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর বনানীতে। বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্যের বাকি অংশ সরাসরি এখন আমরা দেখতে পারবেন, আপনারা সময় টিভির ফেসবুক পেজে বাকি বক্তব্যটা দেখতে পারবেন। নির্বাচনে পিআর পদ্ধতি চালু করলে রাজনৈতিক সহিংসতা কমবে, এমনটাই দাবি করেছেন জামাত নেতারা। তাদের অভিযোগ, একটি পক্ষ ফ্যাসিস্টের সন্ত্রাসী কার্যক্রম ফিরিয়ে আনছে, আর সুষ্ঠু ভোট হলে ইসলামপন্থীদের পাহাড়ধস বিজয় হবে বলেও মন্তব্য দলটির নায়েবে আমিরের। সোমবার দুপুরে নিহত নেতাকর্মীদের পরিবারের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয় দলটির পক্ষ থেকে। নেতারা জানান, বিগত সরকারের আমলে বিচার প্রক্রিয়া রুদ্ধ করা হয় এই পল্টন হত্যাকাণ্ডের। শেখ হাসিনা এই বাংলাদেশে এত অপকর্ম করেছে, এত হত্যাকাণ্ড সংগঠিত করেছে, এত গণহত্যা চালিয়েছে, একবার ফাঁসি দিলে বিচার সঠিক হবে না। সভায় জামাতের নায়েবে আমির মুজিবুর রহমান অভিযোগ করেন, অনেকে এখন পতিত ফ্যাসিস্টদের সন্ত্রাসী কার্যক্রম ফিরিয়ে আনার চেষ্টায় লিপ্ত। নির্বাচন সুষ্ঠু হলে ইসলামপন্থীদের পাহাড় ধস বিজয় হবে বলেও মন্তব্য করেন তিনি। অনেকে এখনই বিভিন্ন ধরনের আস্ফালন করছে। আগামী দিনে এরকম জুলুম যদি কেউ করতে চায় তাহলে তাদেরকে একই পরিণত বরণ করতে হবে। প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন, এই পিআর যদি চালু হয় তাহলে এই ধরনের কোনো টাকা পয়সা এবং গুন্ডামি সেসব ইলেকশনে করার কোনো সুযোগ থাকবে না। এদিকে 5 দফা দাবিতে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াত। সংসদের উভয় কক্ষেই পিআর ও জুলাই সনদ বাস্তবায়ন সহ নানা দাবি জানান নেতারা। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। অতি দ্রুত এই জাতীয় নির্বাচনের জন্য প্রার্থী তালিকা প্রকাশ করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি। প্রার্থী তালিকা চূড়ান্তে বিশেষ টিম কাজ করছে বলে জানিয়েছেন দলের সদস্য সচিব আক্তার হোসেন। বলেন, জনস্বার্থে জোটবদ্ধ হওয়ার বিষয়েও উন্মুক্ত অবস্থানে এনসিপি, সেটা হতে পারে বিএনপি বা অন্য যে কোনো দলের সঙ্গে। এদিকে অনাস্থা জানিয়ে নির্বাচন কমিশন ভেঙে পুনর্গঠনের দাবিও জানিয়েছে দলটি।
জুলাই সনদে স্বাক্ষর না করা শাপলা প্রতীক নিয়ে অনিশ্চয়তা ও নির্বাচনী জোটের নানা সমীকরণ, এসবের মধ্যেও নিজেদের মাঠ গোছাতে ব্যস্ত সময় পার করছে জাতীয় নাগরিক পার্টি। সময় সংবাদকে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, দ্রুতই প্রার্থীদের তালিকা প্রকাশ করবে দল। আসন ভিত্তিক প্রার্থী তালিকা নির্ধারণে তৈরি করা হয়েছে বিশেষ টিম। আমাদের নেতাকর্মীরা তারা নির্বাচনের জন্য যে প্রস্তুতি গ্রহণ করছেন সেটাকে তারা মনিটর করছেন। এমন অনেক মানুষই আছেন যারা হয়তো এনসিপি রাজনীতির সঙ্গে এখনো যুক্ত হন নাই, কিন্তু এই মানুষগুলো সমাজের বিভিন্ন গ্রহণযোগ্য জায়গায় নিজেদেরকে অধিষ্ঠিত করেছেন। আমাদের একটা টিম আসলে এই প্রার্থিতার বিষয়গুলো নিয়ে তারা কাজ করছেন। আমরা খুব শীঘ্রই আমাদের প্রার্থীদের যে তালিকা সেটা আমরা প্রকাশ করব। কথা হয় নির্বাচনী জোট গঠনের বিষয়ে। সামনের নির্বাচনে জাতীয় স্বার্থকে বিবেচনায় দিয়ে যদি দেশের প্রয়োজনে জোটের মতো পরিস্থিতিতে জাতীয় নাগরিক পার্টিকে অংশগ্রহণ করতে হয়, তার জন্য এখনো পর্যন্ত আমরা ওপেন রয়েছি। যখন নির্বাচনের সময়টা ঘনীভূত হবে সেই সময়টাতে গিয়েই জোটের বিষয়টাতে আমরা একটা সুনিশ্চিত সিদ্ধান্তে আমরা পৌঁছাতে পারবো। নতুন কমিশন গঠন করে নির্বাচনের আহ্বান জানিয়ে এনসিপি বলছে, এই নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা নেই। তাদের দীর্ঘদিনের যে কর্মকাণ্ড সেখানে অনেকগুলো জায়গাতেই তারা পক্ষপাতমূলক আচরণ করেছেন। আমরা অনেক আগেই এই পক্ষপাতমূলক আচরণগুলো যারা করছেন তাদের পুনর্গঠনের কথা আমরা অনেক আগেই জানিয়েছি, কিন্তু এই পুরো প্রক্রিয়াটাতে এখনো নির্বাচন কমিশনের সুযোগ আছে নিজেদেরকে শুধরে নেবার। দলের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীদের এরই মধ্যেই নিজ নিজ এলাকায় দেখা গেছে জনসংযোগ করতে। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। বিধিমালায় না থাকায় এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই। চলতি সপ্তাহে স্ববিবেচনায় অন্য প্রতীক বরাদ্দ দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে নির্বাচন কমিশন। দুপুরে ব্রিফিংয়ে ইসি সচিব আরও জানান, ত্রয়োদশ সংসদ নির্বাচনে মোট ভোট কেন্দ্র থাকবে ৪২,৭৬১টি, আর ভোট কক্ষ রাখা হয়েছে ২,৪৪,৬৪৯টি। সর্বশেষ তথ্য অনুযায়ী সম্পূরক ভোটার তালিকা সহ দেশের মোট ভোটার ১২,৬৩,৭৫০৪ জন। তাদের জন্য গড়ে প্রতি ৩,০০০-এ একটি ভোট কেন্দ্র নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। তাতে কেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে ৪২,৭৬১টি। সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করেন কমিশন সচিব। ৩০০ কনস্টিটিউয়েন্সির ভোট কেন্দ্রের সংখ্যা ৪২,৭৬১, আর কক্ষের সংখ্যা হচ্ছে পুরুষদের জন্য ১,১৫,১৩৭ আর মহিলাদের জন্য ১,২৯,৬০২। বলেন, বিধিমালায় না থাকায় এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই। নির্বাচন কমিশনের নিজস্ব বিবেচনায় অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হবে। ব্যাখ্যাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের তফসিলে নাই, অর্থাৎ আইনগতভাবে তফসিলে না থাকার কারণে দেওয়া হয় না। এখন এটাই হচ্ছে আমরা আগাগোড়াই বলে আসছি, তফসিলে না থাকলে দেওয়ার কোনো সুযোগ নেই। এখন তফসিলে কেন অন্তর্ভুক্ত করা হয়নি এটা কমিশন থেকে ভালো করে। নতুন নতুন রাজনৈতিক দল ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন হবে এ সপ্তাহে। ইনশাআল্লাহ এই সপ্তাহের ভিতরে আমরা কমপ্লিট করতে পারব। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। এদিকে শাপলা প্রতীক নিয়ে এনসিপি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সকালে টাঙ্গাইল প্রেস ক্লাবে দলীয় সমন্বয় সভায় অংশ নেন সার্জিস। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না করে সরকার দায়সারা নির্বাচন দিতে পারে না। জুলাই হত্যার বিচার সহ অন্যান্য দাবি আদায়ে একমত হলে কারোর সঙ্গে জোট করতে অসুবিধা নেই বলেও জানান সার্জিস। সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলীয় নেতাকর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়। যেহেতু কোনো আইনগত বাধা নেই, আমরা আমাদের জায়গা থেকে অবশ্যই মার্কা হিসেবে শাপলাকে এনসিপির জন্য চাই এবং শাপলা মার্কা নিয়েই এনসিপির আগামী সংসদে নির্বাচনে অংশগ্রহণ করবে। আদেশের ভিত্তিতে মাননীয় প্রধান উপদেষ্টার স্বাক্ষরে এই জুলাই সনদ বাস্তবায়নের দিকে যাবে কিনা, এই বিষয়গুলোর নিশ্চয়তা পাওয়ার পূর্ব পর্যন্ত এনসিপি তাদের জায়গায় জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে জুলাই সনদে স্বাক্ষর করতে পারে না। জুলাই সনদ বাস্তবায়ন সুপারিশমালা কাল প্রধান উপদেষ্টার কাছে জমা দেবে ঐকমত্য কমিশন। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন বৈঠকে এই সিদ্ধান্ত হয়। কমিশন সভাপতি ডক্টর ইউনূসের কাছে সুপারিশমালা তুলে ধরেন সদস্যরা। এর আগে 17 অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ সই হয়। পরে 3 দফা সময় বাড়িয়ে অক্টোবরের 30 তারিখ পর্যন্ত কমিশনের সময়সীমা বাড়ানো হয়। এই সময়ের মধ্যে
সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে প্রধান উপদেষ্টাকে সুপারিশমালা জমা দেওয়ার কথা কমিশনের। তাদেরকে 90 দিন আমরা সময় দিয়েছিলাম দ্রুত গতিতে। সন্ধ্যার সময় আরও থাকছে We will make our city one where every person who calls it home can live a dignified life. নিউ ইয়র্ক সিটি নির্বাচন সামনে রেখে স্মরণকালের সবচেয়ে বড় শোডাউন মামদানির যোগ দেন অসংখ্য প্রবাসী বাংলাদেশি, জরিপে এগিয়ে একমাত্র মুসলিম প্রার্থী। ড্রোন দিয়ে নজরদারির পর সিটি ইউনিভার্সিটিতে হামলা করে ড্যাফোডিল শিক্ষার্থীরা। এমন অভিযোগ করে সিটির উপাচার্য বলেন, এসি কম্পিউটারও খুলে নিয়ে গেছে তারা। সিটি ইউনিভার্সিটি পরিদর্শন করে ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছে ড্যাফোডিল কর্তৃপক্ষ। উদ্ভূত পরিস্থিতিতে কাল থেকে 4 নভেম্বর পর্যন্ত সিটি ইউনিভার্সিটির একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। সংঘর্ষের সময় আটকে রাখা 17 ছাত্রকে সিটি ইউনিভার্সিটি ছেড়ে দিলেও নির্যাতন করে স্বীকারোক্তি আদায়ের অভিযোগ তুলেছে ড্যাফোডিল। সাভারে সিটি ইউনিভার্সিটির প্রশাসনিক ভবনে ছড়িয়ে ছিটিয়ে আছে কাচের টুকরা আর ভাঙা আসবাব। পুরো ভবন জুড়ে ক্ষতচিহ্ন। ভাঙচুরের পাশাপাশি আগুন দেওয়া হয় 15টি যানবাহনে। রোববার সন্ধ্যায় ড্যাফোডিলের শিক্ষার্থীদের ভাড়া বাসার পাশে বসেছিলেন সিটির ছাত্ররা। তাদের মধ্যে এক শিক্ষার্থী থুতু ফেললে মোটরসাইকেলে যাওয়া ড্যাফোডিলের এক শিক্ষার্থীর গায়ে লাগে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। কিছুক্ষণ পর শুরু হয় সংঘর্ষ। সংঘর্ষ থামলেও সোমবার সকাল থেকেই থমথমে অবস্থা বিরাজ করে বিশ্ববিদ্যালয় দুটিতে। বন্ধ ঘোষণা করা হয় ক্লাস পরীক্ষা। আতঙ্কে হল ছাড়তে শুরু করেন শিক্ষার্থীরা। আমাদের স্টুডেন্টদের উপরে এসে হামলা করে গেছে, মেইন গেট ভাঙার চেষ্টা করেছে, ক্যান্টিনের সামনের গেটটা ভাঙার চেষ্টা করেছে। ওদের হাতে অস্ত্র ছিল, সেগুলো আমাদের নানানভাবে ভয় দেখাইছে। আমাদের ফাইনাল এক্সাম ছিল 1 মাস পরে, সো এক্সামটা পিছিয়ে যেতে পারে। এই অবস্থায় সোমবার সকালে সিটি ইউনিভার্সিটি পরিদর্শন করে ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা। পরে সংবাদ সম্মেলনে সিটি ইউনিভার্সিটির উপাচার্য বলেন, ড্রোন দিয়ে নজরদারির পর হামলা চালায় ড্যাফোডিলের শিক্ষার্থীরা। খুলে নিয়ে গেছে এসি ও কম্পিউটার। ছাত্র কর্তৃক একটি শিক্ষা প্রতিষ্ঠানের এই রকম ধ্বংসযজ্ঞ হতে পারে বলে আমার ধারণা নেই, এবং এটা যারাই ঘটিয়েছে তাদের শাস্তিযোগ্য, তারা শাস্তির দাবিদার, তাদের শাস্তি হওয়া উচিত। হামলার সময় 17 শিক্ষার্থীকে ইউজিসি ও ড্যাফোডিল প্রশাসনের মুসলেকায় ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে সিটি ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। সব কিন্তু তারা ভেঙে চুরমার করে দেখেছে। আপনার এসিগুলো কিন্তু পড়াই দেওয়া হয়েছে, ইভেন আমাদের বাথরুমের কমোডগুলোকে রক্ষা করে ভেঙে চুরমার করে দিছে। এদিকে ড্যাফোডিল ইউনিভার্সিটির এক বিবৃতিতে শিক্ষার্থীদের জিম্মি করে নির্যাতন ও জোর করে স্বীকারোক্তি আদায়ের অভিযোগ তোলা হয়েছে। এতে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে। ঘটনাটিকে পূর্ব পরিকল্পিত বলেও দাবি করা হয় বিবৃতিতে। শাহরিয়ার সৌমিক, সময় সংবাদ, ঢাকা। চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় সাবেক স্ত্রী সামিরা ও খলনায়ক ডন সহ সব আসামির দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান এ আদেশ দেন। সালমান শাহর মৃত্যুর 29 বছর পর তার সাবেক স্ত্রী সামিরা হক, খলনায়ক ডন, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ সহ 11 জনের বিরুদ্ধে হত্যা মামলা পরিচালনার নির্দেশ দিয়েছিলেন আদালত। এর আগে গত 23 অক্টোবর আসামিদের দেশ ত্যাগ ঠেকাতে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে তথ্য পাঠায় রমনা থানা। ভৈরব জেলার দাবিতে রেলপথ আটকে ট্রেনে পাথর ছুঁড়েছেন আন্দোলনকারীরা। এতে গুরুতর আহত হয়েছেন 2 জন। ভোগান্তিতে পড়েন বিদেশগামী সহ কয়েকশো যাত্রী। একই দাবিতে কাল নৌপথ অবরোধের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের অভিযোগ, সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও ভৈরবকে জেলা হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে না। 2009 সালে 65তম জেলা ভৈরবকে ঘোষণা করা হয়েছিল। গুগলে চার্জ দিবেন 65তম জেলা ভৈরব আছে, কিন্তু কিছু অংশ ভৈরব জেলাটাকে আবার ফাইল বন্দি করে। ভৈরব জেলা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার নৌপথ অবরোধের ঘোষণা দেন তারা। সময় সংবাদ, ভৈরব। 45% পড়ে যাওয়া ছোট্ট শরীরে 36 বার অপারেশন, অদম্য মনোবলে জীবনে ফিরেছে আলো। মাইলস্টোন ট্র্যাজেডির 4 মাস পর চিকিৎসা শেষে বাবা মায়ের কোলে ফিরেছে 12 বছরের নাফি। চারপাশে যখন হাজারো না ফেরার গল্প, সন্তানহারা বাবা মায়ের আর্তনাদের স্বরও যখন অনেকটাই মিলিয়ে গেছে, ঠিক তখন ঘটে গেছে এক অলৌকিক ঘটনা। দীর্ঘ 4 মাস চিকিৎসা শেষে বাবা মায়ের কোলে ফিরে গেছে 12 বছরের নাভিদ। 97 দিন আগে মৃত্যু যাকে ছুঁয়ে গিয়েছিল, আজ সে ফিরেছে জীবনের আলোয়।
মাইলস্টোন ট্র্যাজেডির পর যখন হাসপাতালের বিছানায় ছটফট করতে করতে চলে গেছে অনেক ক্ষুদে প্রাণ, তখন নাভিদের বাবা মাও পাচ্ছিলেন না আশার আলো। কিন্তু অসীম সাহসী এই শিশুর জীবনী শক্তি তাকে ফিরিয়ে এনেছে মৃত্যুর দুয়ার থেকে। নাভিদ বলল যে আম্মু তাড়াতাড়ি আসো, আমার খুব কষ্ট হচ্ছে, আমার জ্বলছে। ওই অবস্থায় শুধু ওখানে পাগলের মতো কান্নাকাটি করতেছিলাম। 97 দিন যে জার্নিটা গেছে এটা আসলে খুব কঠিন। সবার দোয়া, ডাক্তারদের চেষ্টা, এগুলো ছাড়া আমি মনে হয় না আমার ছেলেকে কাছে পেতাম। আমার বাচ্চার এরকম সিচুয়েশন থেকে বাইরে আসাটা এটা সৃষ্টিকর্তা উইলিংনেস ছাড়া সম্ভব না। সেদিনের বিমান বিধ্বস্তের ঘটনায় 7ম শ্রেণীর শিক্ষার্থী নাভিদের শ্বাসনালী সহ শরীরের 45% পুড়ে যায়। চিকিৎসকরা জানান 36 বার কাটাছেঁড়া করতে হয়েছে এই ছোট্ট শরীরে, তবু পরাস্ত হয়নি তার অদম্য মনোবল। আমি যখন ওর কাছে গেলাম, ও তখন সাথে সাথে গিয়ে আমার হাতটা চেপে ধরছে। তো ওর একটা বক্তব্য ছিল যে স্যার আমি কি বাঁচবো, আমি বাঁচতে চাই, আমাকে বাঁচান। 3 টাইমস ভেবেছি পেশেন্ট বোধহয় আর সার্ভাইভ করানো যাচ্ছে না। তার 2 হাত, ব্যাক, বাটক, ইনহেল এবং তার সাথে ইনহেলেশন ইনজুরি ছিল। এই পেশেন্টকে 36 বার অপারেশন থিয়েটারে ঢুকাই দিয়েছে। মাইলস্টোন দুর্ঘটনায় আহত আরও 5 জন এখনও চিকিৎসাধীন। চিকিৎসকরা বলছেন খুব শিগগিরই বাড়ি ফিরবেন তারাও। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। 22 দিনের নিষেধাজ্ঞা শেষে ঝাঁকে ঝাঁকে ইলিশ নিয়ে ঘাটে ফিরছেন জেলেরা। এদিকে ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে সাগর উত্তাল থাকায় মাছ শিকারে যেতে পারছেন না কক্সবাজারের জেলেরা। ঘাটে নোঙর করা সারি সারি মাছ ধরার ট্রলার, এখান থেকে ঝুড়ি বোঝাই ইলিশ নেওয়া হচ্ছে আড়তে। বিক্রেতাদের হাঁক ডাকে চলে বেচা বিক্রি। সাগর অভয়াশ্রমে মাছ ধরায় 22 দিনের নিষেধাজ্ঞার পর কর্মচাঞ্চল্যতা ফিরেছে মৎস্য অবতরণ কেন্দ্রগুলোতে। জাল নৌকা নিয়ে বেরিয়ে ভালো মাছ পাচ্ছেন পটুয়াখালী ও চাঁদপুরের জেলেরা। তবে ছোট ইলিশই পাওয়া যাচ্ছে বেশি, বড় ইলিশ মিলছে না খুব একটা। আগে বাড়ানোর পরে দিয়ে আমরা যাইতে যাইতে সাগর অভিযান শেষ হয়ে গেছে। তারপর আমরা এক কোপে মাছ পাইছি 130 মণ। 22 দিন সাগরে গেছি, মাছ আলহামদুলিল্লাহ ভালোই পাইছি। আবার যদি আবহাওয়া খারাপ হয়ে যায় তাহলে তো মাছ ধরা। এখন সাগরে যখন কোনো বোট নামে না, এই জন্য মাছ অনেক বৃদ্ধি পাইছে। ইলিশের সরবরাহ বাড়লেও দাম নিয়ে হতাশ ক্রেতারা। চড়া দাম দেখে অনেককেই ফিরতে হয়েছে খালি হাতে। সাগরের মাছ সব ছোট সাইজের, বড় কোনো মাছও নাই। অবরোধের আগের চেয়ে ইলিশ মাছের দাম এখন অবরোধের পরে অনেক বেশি। ইলিশ মাছ কিনতে আইছিলাম, কিন্তু ইলিশ মাছের দাম আমার পক্ষে সম্ভব না। তবে আনন্দ নেই কক্সবাজারের লাখো জেলের। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে সাগর উত্তাল থাকায় প্রস্তুতি নিয়েও মাছ শিকারে যেতে পারছেন না জেলেরা। এদিকে ঘূর্ণিঝড়ের কারণে দেশের সব সমুদ্র বন্দরকে 2 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে স্থানীয় আবহাওয়া বিভাগ। সাহাল আব্দুল্লাহ, আলভি, সময় সংবাদ। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচন সামনে রেখে স্মরণকালের সবচেয়ে বড় শোডাউন করেছেন একমাত্র মুসলিম প্রার্থী জোহরান মামদানি। রোববারের নির্বাচনী সমাবেশে 20,000-এরও বেশি মানুষ অংশ নেন। এতে যোগ দেন বিপুল সংখ্যক বাংলাদেশীয়। 4 নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে নিজ দলের প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমোর চেয়ে জরিপে ডেমোক্রেট প্রার্থী মামদানি বিশাল ব্যবধানে এগিয়ে আছেন। সন্ধ্যার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছেন তারেক রহমান। বড় জোট করছে বিএনপি। শরিকদের পছন্দের প্রতীকে ভোট করতে দেওয়ার আহ্বান। সন্ত্রাস ঠেকাতে পিআর ভোট দাবি জামায়াতের। এই ছিল সন্ধ্যার সময়। এরপর জনপদের সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী ইমদাদুল হক। ইনান, আপনাকে ধন্যবাদ। জনপদের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।